45 বছর হয় দেশে ছিলেন কিংবা বিদেশে ছিলেন, আবার বলা হচ্ছে খবরে যে আত্মগোপনে ছিলেন ছদ্মনামে। এখন কথা হলো যে এত বছর একটা লোক যে পালিয়ে থাকতে পারলেন, এটা কি করে সম্ভব হলো? এবং তাকে গ্রেপ্তার করা হলো ডিওএইচএস থেকে, মানে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসারদের আবাসন ডিওএইচএস, সেখান থেকে গ্রেপ্তার করা হলো। তাকে আশ্রয় প্রশ্রয় কারা দিয়েছিল আসলে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনার সকল দর্শক শ্রোতাদের সালাম এবং শুভেচ্ছা দিয়ে বক্তব্য শুরু করছি। আজকে এটা একটা অত্যন্ত চাঞ্চল্যকর খবর যে মেজর মোজাফফর, যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তম, তার হত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন, এটা আমরা জানতাম। এবং আমি তার আগে একটা জিনিস বলছি, আমার একটু ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি সামনাসামনি দেখেছি। আমি তখন সেকেন্ড টার্মের ক্যাডেট, এবং জিয়াউর রহমান হত্যাকাণ্ড যখন হয় আমরা তখন বিএমএতে ক্যাডেট হিসেবে আছি। এবং এরপরে হত্যাকাণ্ডের পরের যে বিচার প্রক্রিয়া, সেই সমস্ত অফিসারদেরকে যাদেরকে কোর্ট মার্শালের মুখোমুখি করা হয়েছে, তাদের অনেকের সাথে আমার সাক্ষাৎ হয়েছে ওই সময়। তার মধ্যে দুজনের নাম আমার এখন খুব ভালো মনে পড়ে। একজন ছিলেন মেজর মারুফ, আর একজন ছিলেন সম্ভবত মেজর হাফিজ। উনি ছিলেন এসসির অফিসার, একজন সিগন্যালসের অফিসার। তো ওনাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয় নাই, কিন্তু এনারা ছিলেন চিটাগং স্টেশনে ছিলেন। এই হত্যাকাণ্ডে সাধারণত আপনি সবাই জেনে থাকবেন যে এটা মুক্তিযোদ্ধা অফিসার যারা ছিল তারা সবাই এটার মধ্যে অন্তর্ভুক্ত ছিল, এবং তাদের মধ্যে মেজর মোজাফফর এবং মেজর এস এম খালেদ, যিনি ছিলেন বিএম 69 ব্রিগেড এবং ইনি ছিলেন বিএম 65 ব্রিগেড। এই দুজন পলাতক ছিল। ইনি ছিলেন SS2 আর এস এম খালেদ যিনি ছিলেন উনি ছিলেন হলো SS1-এর। অর্থাৎ এই দুইজন অফিসার এবং সেই সাথে ক্যাপ্টেন মোসলেউদ্দিন, এই তিনজন পলাতক ছিলেন। আর বাকি যারা ছিলেন ব্রিগেড কমান্ডার 69 ব্রিগেডের মহসিন, তারপরে কর্নেল নওয়াজেশ, তারপর হচ্ছে কর্নেল মাহবুব, তারপরে কর্নেল ফজলে হাসান, কর্নেল মতি, এরা সবাইকে কিন্তু ফাঁসির মুখোমুখি করা হয়েছে। এবং এই যে পালিয়ে তারা থাকলেন, এই যে কেন জিয়াউর রহমানদের হত্যাকাণ্ড হলো, এটার ব্যাপারে কিন্তু অনেক রকম মিথ আমি বলবো যে এটা প্রচলিত আছে। কারণ এই তদন্তটা জনসমুখে কখনোই আনা হয় নাই এবং জাতিকে জানতে দেওয়া হয় নাই যে জাতির একমাত্র আমি বলবো রাষ্ট্রনায়ক যিনি ছিলেন, তাকে হত্যা করার পরে তার হত্যাকাণ্ডের তথ্য উদ্ঘাটন করা হলো না। যদি হয়েও থাকে এবং দ্রুত ফাঁসি দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, ফাঁসি দেওয়া হয়েছে। এটা এখন কথা হচ্ছে যে জেনারেল মঞ্জুর সাথে যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে তাদের ব্যক্তিগত না, এটা অ্যাকচুয়ালি একটা আদর্শিক দ্বন্দ্ব আমি বলবো। যে জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা অফিসারদের প্রতি খুবই দুর্বল ছিলেন, এবং আমি তার যত রকম আমি সেনাবাহিনীতে আসার পরে এবং তার আগে থেকেই, তখন অবশ্য তত্ত্ব বুঝিনি, বাট সেনাবাহিনীতে আসার পরে আমি তার ইতিহাস পড়ে আমি দেখেছি যে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ তার একটা খুব একটা নাজুক তার অবস্থান তার হৃদয়ে ছিল, এবং এই মুক্তিযুদ্ধে যারা তার সহকর্মী ছিল বা সহযোদ্ধা ছিল তাদের প্রতি অত্যন্ত দুর্বল ছিলেন। এখানে অনেকে প্রশ্ন করতে পারে, এবং শুধু তাই না, এবং তাদের যে সবচেয়ে বড় কথা কি, যে ওই সময় যে মুক্তিযোদ্ধারা ছিল তাদের বয়স ছিল 30 এবং 25-এর মাঝামাঝি। তো এই বয়সের যারা অফিসার, তাদের ভিতরে আবেগ প্রচন্ডভাবে কাজ করেছে, এবং যুদ্ধ এমন একটা ব্যাপার, এটা আবেগ দ্বারা অ্যাকচুয়ালি আবেগ দিয়েই তাড়িত। আবেগ ছাড়া কিন্তু আসলে যুদ্ধে জয়লাভ করা সম্ভব হয় না। সুতরাং এই আবেগের বশবর্তী হয়ে যে দেশ স্বাধীন করা হলো, এই সমস্ত মুক্তিযোদ্ধা অফিসার যারা পুরো মুক্তিযুদ্ধকে নেতৃত্ব দিয়েছে মাঠে থেকে, তাদের যে অবদান, এটা মুক্তিযোদ্ধা অফিসাররা ভাবতে শুরু করেছে, তাদের অবদানটাকে জিয়াউর রহমান খাটো করে দেখছে। পক্ষান্তরে জিয়াউর রহমান ছিল কিন্তু শুধু মুক্তিযোদ্ধা না, সে ছিল একজন রাষ্ট্রনায়ক। সে রাষ্ট্র গড়ার চিন্তায় তখন মগ্ন। সে তখন পুরো রাষ্ট্রকে একত্র করার জন্য সে চেষ্টা করছে। তো এই যে স্পিরিট, এই দুটোর মধ্যে এই যে দুই দলের বা একটা তরুণ মুক্তিযোদ্ধারা এবং একজন পরিপক্ক, অপেক্ষাকৃত তরুণ বাট পরিপক্ক একজন রাষ্ট্রনায়কের যে ভাবনা চিন্তার যে ফারাক বা পার্থক্য, এটাই কিন্তু আসলে তাদের ভিতরে এই দূরত্বটা তৈরি করেছে। এখন আমি এটা এভাবেই দেখি। 3টা বিষয় নিয়ে আমি মনে করি যে তাদের দূরত্বটা হয়েছিল। একটা হচ্ছে যে জেনারেল মঞ্জুর, উনি ছিলেন জিয়াউর রহমানের পরে একজন খুবই গুরুত্বপূর্ণ সিনিয়র মুক্তিযোদ্ধা। তার ধারণা ছিল যে সেনাবাহিনীতে তখন যে সমস্ত অফিসারদেরকে পাকিস্তান থেকে ফেরত যে সমস্ত অফিসাররা ছিলেন, তাদেরকে জিয়াউর রহমান বেশি গুরুত্ব দিয়েছে। প্রমাণ, জেনারেল এরশাদকে তিনি সেনাপ্রধান হিসেবে নিয়োগ করেছেন। এটা হলো তার প্রথম তার ইয়ে ছিল, এবং জেনারেল এরশাদের নেতৃত্ব মানতে তাদের হয়তো বা কোনো অসুবিধা হতো না, কিন্তু জেনারেল এরশাদের যে তার যে আমি বলবো কোয়ালিটি,
ভাইসেস ছিল সেগুলি খুবই মুখরোচক ছিল এবং এটা সাধারণ অফিসারদের মধ্যে খুব একটা সম্মানজনক ছিল। এটা এক। 2 নম্বর হচ্ছে যে হিল ট্র্যাক্সের ইস্যু নিয়ে জেনারেল মঞ্জুরের সাথে দুটো পার্থক্য তৈরি হয়েছে। তার আগে আরেকটা হয়েছিল যে তিনি যে যারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি তাদের কিছু কিছু সিনিয়র রাজনীতিবিদদেরকে তিনি রিহ্যাবিলিটেট করছিলেন, এটা হলো তার সেকেন্ড কমপ্লেন। থার্ড ছিল যে উনি চিটাগং হিল ট্র্যাক্সে বাঙালিদের সেটেলমেন্ট পুনর্বাসনের ব্যাপারে ওনার মতভেদ ছিল। এবং আমি শুনেছি প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমার সিও ছিলেন তার এডিসি, জিয়াউর রহমানের এডিসি, উনি বলেছেন যে আমি জিয়াউর রহমানকে যখন পুরো ব্যাপারটা ব্যাখ্যা করা হলো, জিয়াউর রহমান শুধু এক শব্দে বলল সেটেলমেন্ট উইল গো অন, বলে উনি ওনার সিদ্ধান্ত দিয়ে এসছেন। সো জিয়াউর রহমানের এই সিদ্ধান্ত একটা, আমি বলবো যে একটা যুগান্তকারী সিদ্ধান্ত। যদিও এটা নিয়ে অনেকের অনেক রকম মত থাকতে পারে, তবে বাংলাদেশের পতাকা চিটাগং হিল ট্র্যাক্সে এখন উড্ডয়মান বিকজ এই বাঙালিরা ছিল বলেই, তাদের কারণেই কিন্তু আজকে আমরা হিল ট্র্যাক্সে আমাদের দেশের জাতীয় পতাকা আমরা দেখতে পাচ্ছি। থার্ড পয়েন্টটা যেটা ছিল সেটা হচ্ছে যে এই মুক্তিযুদ্ধ অফিসারদেরকে উনি ভাবছেন যে তাকে কর্নার করে দেওয়া হয়েছে। আসলে এই কর্নারটা কিন্তু জেনারেল মঞ্জুর নিজেই করেছেন। উনি কোনো পাকিস্তান ফেরত অফিসারদেরকে উনি ওনার ফরমেশনে নিতে চাইতেন না। যারা কেউ অধিনায়ক হতো উনি MS ব্রাঞ্চে কথা বলে তাদেরকে সরিয়ে দিতেন। উনি বলতেন যে আমি দরকার হলে একটা মেজর ইউনিটের কমান্ড করবে, বাট আই ডোন্ট ওয়ান্ট এ লেফটেন্যান্ট কর্নেল, পাকিস্তান ফেরত লেফটেন্যান্ট কর্নেল। এই যে একটা বিভাজন, এটা জিয়াউর রহমান চায় না। জিয়াউর রহমানের কিন্তু তত্ত্ব ছিল ডিফারেন্ট। উনি কিন্তু সেনাবাহিনীকে যদি উনি বিভাজিত দেখেন, সেই সেনাবাহিনী কিন্তু দাঁড়াতে পারবেন না, বিকজ উনি এত মোকাবেলা করতে হয়েছে ওনাকে, যার কারণে উনি সেনাবাহিনীকে একত্রিত করতে চেয়েছেন। এবং পাকিস্তান ফেরত যে অফিসাররা ছিল তারা কিন্তু সবাই, 2-1 হয়তো বা তাদের প্রবলেম থাকতে পারে, বেশিরভাগ কিন্তু তাদের পেশাগত দক্ষতা ছিল, তাদের সাংগঠনিক ক্ষমতা ছিল, এবং এই আর্মিটার কিন্তু ব্যাকবোন ছিল তারাই। আমরা যে যাই বলি না কেন, তারা কিন্তু ছিল ব্যাকবোন। তাদেরকে দিয়ে কিন্তু আমরা এই সমস্ত ইনস্টিটিউশনগুলো তৈরি করেছি। আজকে যে বড় বড় ইনস্টিটিউশন আপনি দেখেন, NDC বলেন, স্টাফ কলেজ বলেন, স্কুল অফ ইনফ্লুয়েন্ট ট্যাকটিক্স, এটা কিন্তু তাদের তৈরি। সুতরাং তাদের অবদানটাকে জিয়াউর রহমান এই জিনিসটা বোঝাতে চেয়েছেন, কিন্তু জিয়াউর রহমান এবং মুক্তিযুদ্ধ অফিসাররা তারা এমন একটা মেরুতে দাঁড়িয়েছিল যে তাদের ভিতরে সেই যোগাযোগটা হচ্ছিল না। মানে মনে করা হয়েছিল যে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের বিপক্ষে দাঁড়াচ্ছেন, তাদের ধারণা ছিল। এই মেসেজটা অনেকের মধ্যে ছিল। জিয়াউর রহমান এমন একটা ব্যক্তিত্ব ছিলেন, উনি কিন্তু এরকম মানে সদালাপি না, উনি খুব রিজার্ভ প্রকৃতির, রাশভারী ছিলেন, এবং ওনার সখ্যতা শুধুমাত্র 2-1 জনের সাথে ছিল। এটা জিয়াউর রহমানের একটা বিরাট একটা ব্যারিয়ার ছিল।